বরপক্ষ যৌতুক নেওয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে। কথাটা শুনতেই চোখ দুটো চকচক করে উঠে সাথী বেগমের। সে বিয়েতে দ্বিমত না করে এক কথায় রাজি হয়ে যায়। দ্বিমত পোষণ করার প্রশ্নই আসে না। গভীরের সংসারের 10 লক্ষ টাকা কম কিছু নাকি? এত সোনার হরিণ পাওয়ার মতো ভাগ্য। কিন্তু একবারও চিন্তা ভাবনা করে দেখে না, এত ধনী পরিবার ওনাদের মতো গরিব ঘরের মেয়েকে কেন তাদের ছেলের বউ করে নিতে চাইছে? তাও যৌতুক নেওয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে। কিছু তো একটা গড়বড় আছে। সে সব কিছুই সে ভেবে চিনতে দেখবেই বা কেন? মেয়েটা তো আর তার পেটের না। সৎ মেয়ে, মানে সতীনের মেয়ে। সতীনের মেয়েকে বাড়ি থেকে বিদায় করবে, তাও কোনো টাকা খরচ হবে না, উল্টো 10 লক্ষ টাকা পাবে। এখন দ্বিমত পোষণ করা বা চিন্তা ভাবনা করার প্রশ্নই ওঠে না। সে এক কথায় রাজি হয়ে গেছে। সতীনের মেয়েকে বিয়ে তো দিচ্ছে না, এক প্রকার 10 লক্ষ টাকা বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। সে 10 লক্ষ টাকা দিয়ে নিজের মেয়েকে বিয়ে দিবে। ছেলেকে বাইক কিনে দিবে। যার সাথে বিয়েটা হবে সেই ছেলেটা পাগল, নেশাখোর, প্রতিবন্ধী, খুনি নাকি অন্য কিছু একটা বার ভেবে দেখে না। কথা হয় 2 দিন পর বিয়ে হবে, মেয়েকে জানানোর প্রয়োজন মনে করে না। 2 দিন পর তার বিয়ে, কেন জানাবে? নিজের মেয়ে তো না। রাতের রান্না শেষ করে সন্ধ্যার পর গোসল সারে নাদিয়া ভেজা কাপড় উঠানে বেঁধে রাখা দড়িতে মেলে দিয়ে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে ওর মা সাথী বেগম, মানে সৎ মা, ছেলে মেয়েকে নতুন পোশাক বের করে দিচ্ছে। কাঠের পোড়ানো আলমারি থেকে নিজেরও একটা শাড়ি বের করে নেয়। নাদিয়া বুঝতে পারে না এই রাতের বেলা 3 জন নতুন পোশাক বের করে কি করছে। কোথাও যাবে কি? ওকে বলল না একবারও। বলবেই বা কেন? কিছু না বলে আগের জায়গায় দাঁড়িয়ে রইল নাদিয়া। সাথী বেগম ঝাড়ি দিয়ে বলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কলস আর জগ ভরে নিয়ে আয়। বিনা বাক্যে পানির খালি জগ আর কলস নিয়ে ঘরে থেকে বেরিয়ে আসে নাদিয়া। উঠোনে এক পাশে তৈরি করা চাপ কল থেকে পানি কলস আর জগে ভরে নেয়। কোমরে কলস আর হাতে জগ নিয়ে ঘরে ফিরে আসে। খিদে পেয়েছে ভীষণ। সেই সকালে খেয়েছিল, সারাদিন আর খাওয়া হয়নি। খিদেই পেট তো চোচো করছে। মনে হচ্ছে যা রান্না করেছে সব একাই খেতে পারবে, তবে সাহস নেই নিজের হাতে বেরিয়ে খাওয়ার। মুখ ফুটে বলতেও পারছে না, খেতে দাও কথা আমাকে। 8টার পর নাদিয়ার বাবা নাজমুল হক বাড়ি ফেরেন। ঘরে ঢুকে বড় মেয়েকে চোখের সামনে দেখে কাটিয়ে উঠে বলেন, এই অপোয়াটা এখানে কি করছে? ওকে বলেছি না আমি বাড়ি ফিরলে যেন আমার চোখের সামনে না আসে। দূর হ আমার চোখের সামনে থেকে। বাবার মুখ থেকে এমন কথা শুনে আলগোছে ঘর থেকে বেরিয়ে আসে নাদিয়া। এখন আর তার কান্না আসে না। এসব কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে তার। বয়স তো কম হয়নি, 22টা বছর পেরিয়ে গেছে তার। বুদ্ধি হওয়ার পর পরিচিত কারো কাছেই আদর যত্ন পায়নি। বছরে 2 একবার ফুফু যখন আসে তখন সেই একটু ভালোবাসে। তাছাড়া ওকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে কেউ নেই। রাত 10টার পর হুট করে নাদিয়াদের বাড়িতে 8-10 জন মানুষ আগমন। ঘরে নারী পুরুষ গলায় শুনে নিজের জন্য বরাদ্দকৃত কবুতরের ঘরের মতো ছোট্ট রুমটা থেকে উঁকি দেয়। উঠোনে দাঁড়িয়ে আছে 8 থেকে 10 জন মানুষ। নাদিয়া জানে এরা কেন এসেছে এ বাড়িতে। আজ তার বিয়ে। একটু আগেই তার মা সাথী বেগম তাকে বলেছে আজ তার বিয়ে। নাদিয়া বিয়ে করবে না বলাই তার মা তাকে 2টো চড় দিয়ে বলছিল, বিয়ে কেন ববি না তুই?
নাগর জুড়াইছোস, বিয়া তোর বহন বই। বড় ঘর থেইকা বিয়া আসছে, এমন ঘর আর জীবনে চোখে দেখবি না। 10 লাখ টাকা দিব কইছে, তোর বইনেরে বিয়া দেওন লাগবো না। টাকা পামু কই? তোর ভাইয়ের ইন্ডা কিনুনের গিলা দিন রাত মাথায় খায়। নাদিয়া শব্দে হেসেছিল শুধু। ওর জন্মদাতা পিতা চুপচাপ দূরে বসে দেখছে, কিছু বলেনি। বলবেই বা কেন? সে তো আর নাদিয়াকে ভালোবাসে না। আপদ ঘাট থেকে বিদায় হলেই সবাই যেন বেঁচে যায়। ছেলের পক্ষের দুজন মেয়ে নাদিয়াকে বউ সাজিয়ে দেয়, বিয়ে পড়ানো হয়। ছেলের পক্ষ কোনো খাওয়া দাওয়া করে না। বিয়ে পড়ানো শেষে হতেই কাজী সাহেব নিজের পাওনা নিয়ে চলে যান। ছেলে পক্ষের সবাই বউ নিয়ে বের হওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে। রাত প্রায় 1টা বাজতে চলল। ঢাকায় ফিরতেও 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগিয়ে যাবে। নাদিয়াকে রুম থেকে বের করে আনা হয়। অন্য রুম থেকে বেরিয়ে আসে নাদিয়ার সদ্য হওয়ার বর। নাদিয়া অন্ধকারের মাঝেই একবার চোখ তুলে তাকায়, তবে বুঝতে পারে না কোনটা ওর বর, কারণ ওখানে বরের বেশে কেউ নেই। সকলের পরনে ফরমাল ড্রেস। নাজমুল হক শুধু নাম মাত্র বাবার দায়িত্ব পালন করার জন্য মেয়ের হাতে হাত তুলে দেয় মেয়ের জামাইয়ের হাতে। নাদিয়া খেয়াল করে যে যেই লোকটা ওর এক হাত ধরে আছে, তার অন্য হাতে একটা স্টিক, আর একজন যুবক তাকে এক পাশ থেকে আগলে ধরে আছে, যেন ছেলে দিলেই সে মাটিতে লুটিয়ে পড়বে। আর যেই হাতটা ধরেছে সেই হাতটা কুকরানোর মতো হয়ে আছে। নাদিয়া নিজেই শক্ত করে ধরে রাখে ওর বাবরের হাত। কোণে বিদায় হয়। নাদিয়া চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। কেন জানতেও পারল না নাদিয়া নামের অভাগী মেয়েটার বিয়ে হয়ে গেল। চলে গেল সে শ্বশুর বাড়ি। এই অজপাড়া গাঁয় থেকে সে এখন যাবে ঢাকা শহরে। তার শ্বশুর বাড়ি মস্ত ধনী পরিবার। তারা বিয়েতে 3টা প্রাইভেট কার নিয়ে এসেছে। মেয়ের বাবাকে নগদ 10 লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছে। তাদের মেয়েকে কিনে নিল 10 লক্ষ টাকার বিনিময়। আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে নাদিয়া। তবে নাদিয়ার একটু আফসোস হচ্ছে না, কষ্ট হচ্ছে না, বরং সুখ সুখ অনুভব হচ্ছে। এই যে ওর বর ওর হাত ধরে পা এক পা করে এগিয়ে যাচ্ছে। সবাই কারে উঠে বসে। নাদিয়াকে ওর বরের পাশে বসানো হয়। লোকটা একদম চুপ হয়ে আছে, একটা কথাও বলেনি। বোবা নাকি, কথা বলতে পারে না, কে জানে। নাদিয়া শেষবার তাকিয়ে দেখে নিজের জন্মস্থান, নিজের বাড়িটা, যেটা ওর নিজের হয়েও হয়নি এত কালেও, আর হবেও না কোনো দিন। সামনের সিটে বসে আছে দুজন। 3টা কার স্টার করা হয়, একে একে ছুটে চলে ঢাকায় উদ্দেশ্যে। নাদিয়ার বর কারের সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। গম্ভীর গলায় বলে, ভেতরে লাইট অফ করো। গম্ভীর পুরুষশালী কণ্ঠস্বর শুনে চমকে ওঠে নাদিয়া। এমন গম্ভীর সুর শুনে সেদিক তাকায়। লোকটা আগের মতোই চোখ বন্ধ করে রয়েছে। মুহূর্তেই ভেতরের লাইট অফ হয়ে যায়। নাদিয়া নিজেও হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ভীষণ ঘুম পাচ্ছে। এসির ঠান্ডার বাতাসে উত্তপ্ত দেহটা শীতল হয়ে গেছে একটু সময়ের মধ্যে। নাদিয়ার ঘুম ভাঙে একটি ছেলে ডাকে, যে কিনা ভাবি ভাবি বলে ডেকে চলেছে। নাদিয়া হুড়মুড়ে সোজা হয়ে বসে। 2 হাতের চোখ কুঁচলে চোখ বড় বড় করে তাকায়। পাশে তাকিয়ে দেখে ওর বর কার থেকে বেরিয়ে গেছে। সে অন্য একজনের কাঁধে ভর করে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। বিশাল আলিশান বাড়ি, চারদিকে জল করছে লাইটের আলোয়। নাদিয়ার পাশে ডোর খুলে দেয় ছেলেটা। ভাবি বেরিয়ে আসুন। পৌঁছে গিয়েছি বাড়িতে। নাদিয়া নেমে দাঁড়ায়। দুজন মেয়ে নাদিয়াকে বাড়ির প্রবেশ গেটের কাছে এগিয়ে নিয়ে গিয়ে দাঁড়ায়। নাদিয়ার শাশুড়ি, চাচি, শাশুড়ি আরও কয়েকজন এগিয়ে এসে বরণ করে ভেতরে নিয়ে যায় নাদিয়াকে। ড্রয়িং রুম দেখে নাদিয়ার চোখ কপালে টিপিতে। দেখা বাড়িগুলোর মতোই সুন্দর ভেতরটা। সুন্দর সুন্দর ফার্নিচারের ঠাসা
প্রত্যেকটা কোনো নিখুঁতভাবে সাজানো হয়েছে পুরো ড্রয়িং রুম। নাদিয়া মাথা নিচু করে নেয়, দৃষ্টি স্থির করে ফ্লোরে। মার্বেল পাথরের টাইলস দিয়ে তৈরি ফ্লোর লাইটের আলোয় ঝকঝক করছে। এই বাড়িতে কাজের মেয়ে হওয়ার যোগ্য নেই নাদিয়ার। সেই বাড়ি কিনা বউ হয়ে এসেছে নাদিয়া কাছে। স্বপ্নের মতো লাগছে সব কিছুই। সব নিয়ম কারণ শেষ করে নাদিয়াকে বরের রুমে নিয়ে যাওয়া হয়। ওর বরের নাম কি নাদিয়া এখনও জানে না। নাদিয়াকে শুভ্র রঙা নরম তুলতুলে বেডে বসানো হয়। নাদিয়ার প্রয়োজনীয় সব কিছু রাখা সুটকেসটা রুমে দিয়ে যায় একজন। মেয়ে দুজনের মধ্যে একজন বলে, ওদিকে ওয়াশরুম, ভারী শাড়ি চেঞ্জ করে হালকা শাড়ি পরে নিও। মেয়ে দুজন চলে যায়। দুজনের নাদিয়ার থেকে বয়সে অনেক বড় হবে। কথা মার্জিত ভাষায় প্রকাশ করে। মিষ্টি ভাষা মানুষ মিশুক ও বটে। অহংকার গরিমা নেই হয়তো, থাকলে নাদিয়ার সাথে এভাবে কথা বলতো না। নাদিয়ার রুমে চারো দিকে ভালোভাবে নজর বুলিয়ে নেয়। আরেক দফা অবাক হয়ে পুরো রুম দেখে। রুমের ভেতরের রং সাদা, আসবাবপত্র সব কিছুই সাদা রঙের। দামি দামি সব কিছু দিয়ে সাজানো রুমটা। বেড থেকে উঠতে যাবে তখনই রুমে প্রবেশ হয় ওর বর উদয় চৌধুরীর। একজনের কাঁধে ভর করে ভেতরে আসে। একবার তাকায় বেডের বসে থাকা নতুন বউয়ের দিকে, তারপর নিজের সাথে আসা ছেলেটাকে বলে, আমি চেঞ্জ করবো, ওয়াশরুমে নিয়ে চলো। ধরে ওয়াশরুমে আবার এসে ড্রেস নিয়ে যায় আলমারি থেকে। ফ্রেশ হওয়ার শেষে আবার ধরে বেডে বসিয়ে দিয়ে চলে যায় ছেলেটা। উদয় চৌধুরী বেডে শুতে শুতে গম্ভীর গলায় বলে, বসেই থাকবেন নাকি ঘুমানোর ইচ্ছে আছে? যদি থাকে তাহলে ড্রেস চেঞ্জ করে লাইটটা অফ করে এসে শুয়ে পড়ুন। নাদিয়া দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সুটকেস খুলে একটা হালকা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে এসে নাদিয়া পড়ে মহা ঝামেলায়। এখনকার কিছুই নাদিয়া ব্যবহার করতে জানে না। জানবে কিভাবে? আগে তো কোনো দিন দেখেও নি, আজকে প্রথম দেখছে। শুধুমাত্র ট্যাপটা আগে দেখেছে আর ইউজ করতেও জানে। বাকিগুলো কিভাবে ইউজ করে নাদিয়ার জানা নেই। হাত মুখ ধুয়ে শাড়ি চেঞ্জ করে নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ওর বরটা উল্টো পাশ ফিরে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। হাতের শাড়িটা ভাঁজ করে রেখে দেয়। লাইট অফ করে চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। ফজরের আজান হয়েছে কিছুক্ষণ আগেই। এক টাইমে রোজ ঘুম থেকে উঠে নাদিয়া। তারপর হাত মুখ ধুয়ে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষে একটু কুরআন শরীফ তেলাওয়াত করে। তারপর গোয়াল ঘরে যায়, গরু বের করে গোবর পরিষ্কার করে, উঠোন বাড়ি ঘর ঝাড়ু দেয়, রান্না করে। কিন্তু আজকে ভাগ্যের পরিবর্তনে এই সময়টাতে শুয়ে আছে তুলতুলে নরম বিছানায়। ওর দুঃখের দিন কি ফুরিয়ে এসেছে? নাকি সেই 22 বছর আগের বাড়িটা ছেড়ে আসলেও 22 বছর আগের ভাগ্যটা ওকে ছাড়েনি? চলবে অদ্ভুত তোমার মায়া। সানা শেখ, পর্ব 1।